আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার জীবনে এর আগে কখনো কোনো ছেলের সাথে কথা হয়নি। তো তখন হচ্ছে আমার আম্মার ফোন ছিল। তো আম্মার ফোনে হচ্ছে একটা নাম্বার থেকে ফোন আসতো। এই জীবনের প্রথম ওই লোকটার সাথে আমি কথা বলতাম আর কি। তো কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম যে সে আমার একটা ছবি দেখেছে, যে ছবিটা দেখে তার ভালো লেগেছে। দেন সে 1 বছর ট্রাই করছে। তারপরে কোনো একটা সময় আমিও কথা বলছি, কথা বলতে বলতে একটা ভালো লাগা শুরু হয়েছে, মানে মনে হচ্ছে যে আমার তার সাথে কথা বললে ভালো লাগে। তারপরে সে বলল যে আমার সাথে দেখা করবে। তখন সে অনার্সে পড়ে। দেখা করার কথা বলে সে হচ্ছে হুট করেই আমাকে না বলে অক্টোবরের 12 তারিখে সে চলে যায়। তো তখন আমি স্কুল থেকে বের হয়ে বাসায় এসে ড্রেস পরে আম্মা আমাকে বলতেছে কই যা? আমার আম্মা কোচিং আছে, কোচিংয়ে যাব। কারণ আমার আম্মা আমাকে সবসময় নিয়ে যাইতো। তো ওই দিন আমি খুব আম্মার সাথে জেদ করে আমি বলছি যে আমার মা আসলে বুঝে ফেলছে যে আমি কার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আমার আম্মা আমার প্রত্যেকটা মুভমেন্ট বুঝতো। তো পরে আমি যখন প্রথম দিন চলে গেছি, যাওয়ার পরে তো তার সাথে আমি 2-3 ঘন্টা রিক্সায় ঘুরছি শুধু। পরে আমাদের ওখানে একটা বিশ্ব রোড ছিল, ওখানে বসে বসে আমরা গল্প করছি, আমার মনে আছে। তো এরপরে তাকে আমি বাসে উঠিয়ে দিয়ে আসছি 4টার দিকে। সে আসছিল হচ্ছে 2:30টায়। ওইটুক টাইম আমরা একসাথে ছিলাম। তারপরে আবার সে 22 তারিখে গিয়েছিল, 12 তারিখ 22 তারিখ ওই রিক্সায় ঘোরা। আমার মনে হয় না যে আমার সাথে তার 6 বার দেখা, কখনো সে আমার হাতটা ধরছে। সো এই জিনিসগুলো না আমার ভালো লেগেছিল, যে একটা ছেলের সাথে ঘুরলে সেফটি সিকিউরিটি ফিল হয়, একটা ছেলের সাথে ঘুরলে মানে আমার দিকে খারাপ নজর দিচ্ছে না। সো এই জিনিসটা আমার খুব আমার অ্যাট্রাকটিভ করছে, ভালো লেগেছে। তো পরে যেটা হয়েছে যে আমার বার্থডে ছিল 28শে নভেম্বর। তো সে ওই দিন ঘটা করে গিয়েছে। তো ওই দিন আমার স্কুলের সব ফ্রেন্ডদেরকে আমি বলছিলাম, মানে আমার যারা ভালো ফ্রেন্ড সবাইকে নিয়ে গেছি দেখাইতে, যে ফাইনালি যদি পছন্দ কেউ না করে তাহলে রিজেক্ট। পরে আমার ফ্রেন্ডরা দেখে বললো যে না ঠিক আছে, তোমার সাথে যায় এটা সেটা। তারপরে আম্মা ওই দিন বুঝে ফেলছে। তোমার আম্মা আমাকে জিজ্ঞেস করছে তুমি কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিলে? আমি আম্মা হ্যাঁ, একটা ছেলের সাথে আমি কথা বলি, ছেলেটা ঢাকায় থাকে, তেজগাঁ কলেজে পড়ে, ভালো, আমার ভালো লাগছে, দেখতে পারো তুমি। আমার আম্মা তো ওই দিন আমাকে সেই রকম মাইট দিছে, বলে যে চেনা নাই জানা নাই এত বড় একটা ছেলের সাথে তুমি কথা বলো, চিটও তো করতে পারে তোমার সাথে, তো বাটপাড়ও হইতে পারে, যেটা মা বাবারা বলে। আবার আব্বারা বলছে যে তোমার মেয়ে তো ওরকম ঘুরে একটা ছেলের সাথে। আমার আব্বা ওই দিনই চলে আসছে। তো পরে আব্বা চলে আসার পরে তো বাসায় প্রচুর, মানে ওই কিছু না হওয়ার চাইতে বাসায় বেশি হাঙ্গামা হচ্ছে, এই ছেলের সাথে আমার কিছুই না। আমি আমার ফ্যামিলিকে বোঝানোর খুব চেষ্টা করলাম যে আসলে কিছু না আব্বা, ওইরকম একটা ছেলে আসে, আমার পছন্দ করে, আমি ঘুরছি ওইটুকুই। বাট আমার বাসায় তো তুমুল ঝগড়া, আমাকে নিয়ে আম্মাকে শাসাইতেছে, আমাকে মানে খুব টর্চার করতেছে, কেন এটা সেটা, মানে তারা মনে করছে সেই রকম রিলেশন, আসলে কিন্তু না। পরে যখন আমাকে 5 তারিখে সরাই ফেলছে ডিসেম্বরের, আমার দাদু আমার সাপোর্টার ছিল। তো দাদুকে বলছি যে তোমার ছেলে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে ছেলেটার সাথে আমি দেখা করতে চাই। তো আমার দাদু আমার নানুর বাড়ির কথা বলে আমাকে এই ছেলের সাথে দেখা করাই দিছে। তো আমার দাদুরও পছন্দ হয়েছে তাকে। পরে আমাকে ঢাকায় নিয়ে এসছে, আমার চাচার বাসা নারিন্দা, তো ওখানে আমাকে আটকাই দিছে। 2.5 মাস আমার সাথে কোনো ধরনের কারো যোগাযোগ নেই। এর মধ্যে আমার চাচার বাসায় থেকে আমাকে পাত্র দেখানো শুরু করে দিল। এখন আমার কথা হচ্ছে, তোমরা যেহেতু আমাকে বিয়ে দিয়ে দিবা, তাহলে ওই ছেলের সাথে কেন না, তোমরা ওই ছেলেকে কেন দেখতেছো না? আমার আব্বার কথা হচ্ছে যে আমার দেখার প্রয়োজন নাই, আমার পছন্দের ছেলে ঠিক করে আছে, ওর সাথে তোমার বিয়ে হবে। এক পর্যায়ে আমি বাসায় খুব চিল্লাচিল্লি শুরু করলাম যে অ্যাটলিস্ট তো দেখবা। আর ওই ছেলেটার সাথে মাঝখানে আমার একটু ব্রেক দিক। আমাদের ওখানে একটা পাগলা মসজিদ নাম করা মসজিদ ছিল, ওই মসজিদের সামনে সে আমাকে কমিটেড করাইছিল যে তুমি কখনোই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবা না। সো আমার একটা প্রবলেম আছে, আমি যদি কমিটেড কোনো বিষয়ে থাকি সেটা এনিহাও আমি মেনটেন করার চেষ্টা করি। সো ওই জায়গাটায় আমার আব্বা আমাকে প্রেশার ক্রিয়েট করছে। ওই দিনই তার নাম্বারটা আমার মুখস্থ ছিল, দুনিয়ার আর কারো নাম্বার না, আমার আব্বা আমার নাম্বার আমার মুখস্থ নাই। তার নাম্বারে আমি আমার আব্বার নাম্বার থেকে একটা মেসেজ করছিলাম যে আমাকে মান্ডা নিয়ে আসছে, শুধু ওইটুকুই বলছিলাম। বিশ্বাস করেন স্যার, আদৌ এই প্রশ্নের উত্তর আমি মিলাইতে পারি না। আমি তাকে সকালে বলছি 2টার সময় সে আমার বাসার সামনে, ওই সময় অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, একটা বাটন ফোন ছিল, সে যে ট্র্যাকিং করবে এখনের যে আধুনিকতা সেটাও তো ছিল না, সে একদম আমার বাসার সামনে। তারপর আমি তাড়াহুড়া করে আব্বার মোবাইল থেকে আবার ফোন দিছি। তখন তুমি কি জানো আমার বাসা এখানে? বলে কি না, তোমার বাসা এখানে আমি কীভাবে জানবো? মান্ডা বলছে, আমি মান্ডা এসে এখানেই দাঁড়াইছি। তাহলে আমি জানালা খুলছি, দেখে যে সত্যিই আমার বাসা। তাহলে ওইটা আমার ভাই দেখে ফেলছে যে আমি তাকে মেসেজ দিছি যে তুমি এখান থেকে চলে যাও,
দেন সে আমাকে দেখে চলে গেছে। ওই মুহূর্তেই আমার আব্বা আম্মা মানে আমার ভাই আমার আব্বা আম্মাকে ডাকছে। ওই দিন আমাকে মারছিল প্রচুর। তখন আমার আব্বা আম্মা বুঝছে যে আমি সিরিয়াস হয়ে গেছি বেশি। ভাই কান্না করে করে বলতেছিল যে তোরে আমরা কোন ভালোবাসার অভাব দিছি, যে তুই একটা না জানা মানে একটা মানুষ চিনোস না জানোস না এত ভালোবেসে ফেলছস। আমার আব্বা আমাকে 3 দিন ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আমার দাদু আমাকে শুধু পানি দিত, লুকায়া খাবার দিত। ওই ছেলের নাম যেন আমি ভুলে যাই, আমি কোনোভাবেই করি নাই। আমাকে অনেক দিন অনেক বিশ্রী বিশ্রী কথা বলা হয়েছে, আমি তারপরেও তাকে ভুলি নাই। সে জানে আমি প্রচুর মার খাইছি, তার জন্য আমি এত মার খাইছি জীবনে। আমার ভাইয়ের হাতে, আম্মার হাতে। আমার আব্বা কখনোই আমাকে মারে নাই, আমাকে প্রচুর মারতো, আমার চুল টেনে টেনে মারতো। ওই সময়ের দিনগুলো ছিল স্যার বলার মতো না। আমি মায়ের খেতে খেতে এমন হয়ে গেছিলাম, তখন মনে হইতো যে আমার ফ্যামিলি তো ডেফিনেটলি ভুল করছে, তাদের তো জানা উচিত ছিল যে আমার আসলে ছেলেটার সাথে কি সম্পর্ক। সেটা না করে আমাকে আসলে এত বেশি মারছে। তখন আমার কাছে মনে হইতো যে ওই লোকটাই আমার আপন, ওই লোকটাই আমার সবচেয়ে কাছের কেউ। তখন আমি তাকে জানানোর প্রয়োজন মনে করছি। আমি বলছি যে তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও। পরে যখন সে আসলো, সে অবশ্য অনেক কনভিন্স করার ট্রাই করছে, আমার ফ্যামিলিকে পারে নাই। আমার আব্বা ওদের বাড়িতে গিয়েছিল, যখন দেখে আসছে আমার আব্বা বলছে তোমাকে আমি 2টা কথা বলবো, যদি বুঝো ভালো, না বুঝলে তোমার ব্যাপার। যে তুমি ছোটবেলা থেকে যে জায়গায় টয়লেট করে বড় হইছো সেই জায়গাটাই ওদের নাই। আমি ভাবছি আমার আব্বা মনে হয় আসলে বেশি বেশি বলতেছে আমাকে সরে যাওয়ার জন্য। সেকেন্ড বলছিল যে তুমি যাদের কাছে যাবা, একটা মানুষ কেন্দ্রিক কিন্তু তোমার জীবন না, তোমার সবার সাথে থাকতে হবে। তা আমার আব্বা বলছে তুমি যত পরিষ্কার এত সুন্দর, তুমি ওখানে গেলে একটা কুৎসিত মানুষের মাধ্যমে যাবা, আর যেখানে যাবা যেখানে তোমাকে নিবে সেটাও কুৎসিত। এবার তোমার জীবন তুমি কিভাবে চালাবা এটা তোমার ব্যাপার, এরপর আর আমার কিছু বলবা না। আমি ভাবছি আমার আব্বা আমার ব্রেইন ওয়াশ করছে। এর আগে যেমন আমার ভাই যখন দেখছিল তখনও সেম কথাই বলছিল, তুমি যে জায়গাটায় যাবা ওই জায়গাটা আসলে তোমার জন্য ঠিক না, ভালো না, এই ছেলেটাকে আমার পছন্দ হয় নাই, এই ছেলে তোমাকে কখনোই ভালো রাখবে না। আমার আব্বা আমাকে ঘরের ভিতরে আটকাই দিছিল। আটকাই দেওয়ার পর আমাকে বলছে যে হয় তুমি আমাকে চাও আর না হয় ওই ছেলেকে চাও, কোনটা চাও। ওই দিন আমার আব্বা আমার সাথে এত খারাপ আচরণ করছে, তখন আমার মনে হইতেছিল যে আমি আসলে আর বাঁচবো না, মরে যাব। আর এমন অবস্থা হয়েছিল স্যার, মানে আমার ব্রেন কাজ করতো না। প্রথমত আমার ফ্যামিলিকে আমি বুঝাইতে পারি নাই, দ্বিতীয়ত হচ্ছে যে মানুষটার জন্য আমি অপেক্ষা করতেছি সে মানুষটার সাথে আমার কন্টিনিউ কোনো যোগাযোগ হচ্ছে না। পরে তার ইংল্যান্ডে এক দুলাভাই ছিল, সেই দুলাভাইকে নিয়ে আসছে। আসার পরে আমাকে দেখছে, দেখার পরে বলে যে এই মেয়ে তো তোর কাছে থাকবেও না, এখন যদি তুই বিয়ে না করতে পারোস। কেবল ওই মেয়ে স্কুলে পড়ে, যখন এই মেয়ের ভালো ফিউচার হবে, ভালো স্টুডেন্ট। স্যার আমি কিন্তু 5, 8, 10 ফুলে বৃত্তি পেয়েছি। ওনার দুলাভাই দেখে একটা কমেন্টস করছে, এই মেয়ে থাকবে না তোমার সাথে, এই মেয়ে থাকার কথা না, কারণ এই মেয়ের সাথে তোমার যায় না। উনি বলছে যদি তুমি এখন বিয়ে করো তাইলে এখন করতে পারো, কারণ এখন ছোট আছে, তুমি বস করতে পারো। আমার আব্বাকে যখন বলা হয়েছে যে আমাকে বিয়ে করার কথা, আমার আব্বা কন্ডিশন দিয়েছিল। আব্বা বলছিল বিয়ে করলে এখন বিয়ে করে নিয়ে যাবা, আর নাহলে পরবর্তী তার কখনোই যোগাযোগ করতে পারবা না। আমার আব্বা মনে করছিল যে এই ছেলে আসলে ফ্লড, এই ছেলে আসলে বিয়ে করবে না। তার 2টা ভাই ছিল, সে স্টুডেন্ট ছিল। তারপর আমার আব্বা যখন বলছে যে বিয়ে করতে হবে, তখন ও রাজি হয়ে গেছে। কি বুঝে রাজি হয়েছে ওই জানে। আব্বা বলছে 20 লাখ টাকা কামিন, বলে যে 20 লাখ না 50 লাখ টাকা কামিন দিয়ে আমি বিয়ে করবো ওনার মেয়েকে। ওর দুলাভাইকে বলছে বলেন। তারপরে যাই হোক বাদ বিতন্দ করতে করতে লাস্টে 5 লাখ টাকা কাবিন হলো, কারণ ওদের ফ্যামিলিতে 5 লাখের উপরে কারো কাবিন নেই। বিয়ের আধা ঘন্টা আগে এসে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো, তোমার কোনো আপত্তি আছে? আমি বলছি না, আমার কোনো আপত্তি নেই। আসলে বিয়েটা কি তখন আমি এটাই বুঝি না। আমার তখন মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকলে আমি ভালো থাকবো, আর এত বেশি ভরসা করেছি, এত আশা করেছি। তখন মনে হয়তো আমার ফ্যামিলি আমার জন্য দোজক, আমার ফ্যামিলি আমার জন্য ইনসিকিউর। ওই যে আমাকে মারতো। আমার আব্বা আমার যেদিন বিয়ে হইলো একদম আধা ঘন্টার মধ্যে সব কিছু শেষ, হাফ এন আওয়ারের মধ্যে বিয়ে শাদী সব শেষ। কবুল বললো, আমার আব্বা খাইতেও দেয় নাই, বলে যাও। তো আরেকজন ফ্রিডম ফাইটার ছিল, ওনার মেয়ে ওনার ওয়াইফ গিয়েছিল। ওটা হচ্ছে ওর ফুপাত্তো ভাইয়ের ভাবির বড় ভাই, তার মানে ওর বিয়াই হয়। তো আমার আব্বা ওনাকে একমাত্র সিনিয়র দেখছে, আমার আব্বা ওনার হাতে সঁপে দিচ্ছে, বলছে যে আমার মেয়েটা আসলে অবুঝ পাগল, তো ও তো আসলে জেদি, ওকে একটু মানে ও অনেক সর্বনাশ করে ফেলছে, কিন্তু তাও একটু দেখে রাখেন। যেদিন আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে যাবা না। আমাকে বের করে দিল। আমার দাদু গেট পর্যন্ত গেছে, আমার আব্বা চিল্লাইতেছে তোমার না করছি গেট পর্যন্ত যাইতে।
তো আমার আব্বারা বলতেছে তুই এমনি করতেছিস কেন, আমার নাতিটা চলে যেতেছে একটু যাই। পরে বলতেছে ও তো নিজের পায়ে নিজেই কুড়াল দিছে, যাইতে দাও। থাপাস করে দরজাটা লাগাই দিল, একটা সাউন্ড হইল। আমি না আর পিছনে তাকাই নেই গুরু। ওই লোকটা, যে লোকটা উপরে আমার ভরসা ছিল, সে আমার হাত চেপে ধরছে, আমাকে বলছে আমি তোমার সাথে আছি। পিছনে আর আমি তাকাই নেই, আমি ওই অবস্থায় গাড়িতে উঠে গেছি। খারাপ তো লেগেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে আমার আমার মানে আমার আমার মানে ভিতর থেকে যে একটা কষ্ট, ওইটা শুধু ওইটুকুই ছিল। আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল। মানে মানুষের তো একটা বিদায়ের একটা পর্ব থাকে, আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই। তারপরে ও তখন বুঝছে, ও তো আমার চেয়ে অনেক ম্যাচুয়ার্ড, ও বুঝছে, বলে যে আমি আছি, তোমার সাথে ভয় পাইও না, এ কথা বলছে। আমি তো গাড়িতে উঠে গেছি, তাকাইও নাই।